আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। প্রথমেই আসি দেশের খবর। পে স্কেল বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর। সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের পেশাজীবীদের জন্য একীভূত বেতন কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বহুতাত্ত্বিক সমিতি। মঙ্গলবার 28 অক্টোবর সচিবালয় পে কমিশনের সঙ্গে বৈঠকে এ প্রস্তাবনা দেন সংগঠনটির নেতারা। সমিতির প্রস্তাব অনুযায়ী বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং প্রতিবেশী দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় বিদ্যমান 20 গ্রেডের বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন 40,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 1,60,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি 80% বাড়ি ভাড়া দেওয়ার দাবিও জানানো হয়। শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, বরং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত ভূতত্ত্ববিদ সহ অন্যান্য পেশাজীবীদের ক্ষেত্রেও সমতুল্য বেতন কাঠামো নিশ্চিত করতে নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটি। সমিতির পক্ষ থেকে আরো বলা হয়েছে, জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক বৈষম্য হ্রাস, কর্মীদের মনোবল বৃদ্ধি এবং নিয়মিত পে কমিশনের প্রয়োজনীয়তা কমাতে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি করার ব্যবস্থা নেওয়া যেতে পারে। এতে দীর্ঘ মেয়াদে একটি স্থিতিশীল ও টেকসই সমাধান পাওয়া সম্ভব হবে। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আনোয়ার জাহিদুল গণমাধ্যমকে বলেন, আমরা পাশের দেশগুলোর বেতন কাঠামো এবং বর্তমান বাজার দর বিবেচনায় সর্বনিম্ন মূল বেতন 40,000 টাকার প্রস্তাব দিয়েছি। একই সঙ্গে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য সমান বেতন কাঠামো সুপারিশ চেয়েছি। আশা করি কমিশন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। নতুন পে স্কেলে সার্কুল্য বেতন দাবি, সেটা কি আপনাদের বুঝিয়ে বলছি। পে কমিশনের কাছে বিকল্প হিসাবে সার্কুল্য বেতন বা পারিশ্রমিক নামে একটি নতুন বেতন কাঠামো প্রবর্তনের প্রস্তাব দিয়েছে অর্থ বিভাগ কর্মচারী কল্যাণ সমিতি। এর বিকল্প কাঠামো গ্রহণ করা হলে বিদ্যমান বেতন কাঠামোর অধীনে থাকা ভাতাসহ কোনো ধরনের আর্থিক বা অনার্থিক সুবিধাই বহাল থাকবে না। এ ধরনের কাঠামো উন্নয়নশীল বহু দেশে চালু রয়েছে। সংগঠনটি সচিবালয় ভাতা এবং রেশন সুবিধার মতো বিশেষ সুবিধার কথা বলছে। সাকুল্য বেতন কি? সাকুল্য বেতন হলো একটি নির্দিষ্ট সময়ে একজন কর্মচারীর মূল বেতন, অন্যান্য ভাতাদি, বোনাস এবং সব ধরনের আর্থিক সুবিধা সহ মোট প্রাপ্তি। এটি একটি একক হিসাব যেখানে বেতনের সমস্ত উপাদান একত্রিত করা হয়, যা শুধুমাত্র মূল বেতনের চেয়ে বেশি। সাকুল্য বেতনের ধারণা। ভাতা বাবদ এ কাঠামো বিদ্যমান বেতন কাঠামোর আওতায় থাকা বিভিন্ন ধরনের ভাতা আর্থিক অনার্থিক থাকবে না। একক বেতন, মূল বেতন এবং সব ধরনের ভাতার পরিমাণকে একত্রিত করে একটি একক ও সামগ্রিক বেতন কাঠামো তৈরি করা হবে। রোববার অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছে জাতীয় বেতন কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। খবর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় পে কমিশন কার্যালয়ে ওই বৈঠকে অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতারা নতুন বেতন কাঠামো নিয়ে 13টি প্রস্তাব তুলে ধরেন। নতুন বেতন কাঠামোতে 1/16 হারে সর্বনিম্ন 25,000 টাকা এবং সর্বনিম্ন 1,50,000 টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। বর্তমান 1/10 আর অর্থ সর্বনিম্ন 8,250 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা আছে। বৈঠক শেষে অর্থ বিভাগ কর্মকর্তা কর্মচারীর কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আমরা চাকরিজীবীদের বেতন সমান অনুপাতে বাড়ানোর প্রস্তাব দিয়েছি। সেখানে বলা হয়েছে বড় কর্মকর্তাদের বড় অঙ্কের বেতন বাড়বে এবং ছোটদের একেবারেই কম বাড়বে এমন যেন না হয়। এই জন্য বেতন অনুপাতে 1.6 হার নির্ধারণ করতে বলা হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম জানান, সরকারি চাকরিজীবীদের চিকিৎসা, টিফিন ও যাতায়াত ভাতা বাড়ানোর যৌক্তিকতা কমিশনের সামনে বলা হয়েছে, কারণ একজন অফিস সহায়কের বেশি খরচে 8,250 টাকা, সেই বেশি যে হারে বাসা ভাড়া পাওয়া যায় তা দিয়ে ঢাকার নিম্ন অঞ্চলের বস্তিত থাকা সম্ভব নয়। একই পথে গ্রামে নিজ বাড়িতে থেকে যিনি অফিস করেছেন তার জন্য একই ভাড়া
বাড়তি সুবিধা এগুলো সমন্বয় করতে বলা হয়েছে। মনিরুল আলম আরও বলেন, টিফিন ভাতা দেওয়া হয় মাসে 200 টাকা এবং যাতায়াত ভাতা 300 টাকা। ওই হিসাব একজন চাকরিজীবীর দৈনিক টিফিন ভাতা 9 টাকা এবং যাতায়াত ভাতা 13 টাকা পাচ্ছেন। এই টিফিন ভাতার টাকা দিয়ে কিছুই হয় না, আর 13 টাকা দিয়ে রিক্সা ভাড়া বা বাসা ভাড়া মেটানো সম্ভব নয়। এসব বৈষম্য তুলে ধরা হয়েছে। সূত্র মতে ওই বৈঠকের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রতি বছর অত্যন্ত একটি গ্রেড দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে 10 বছর অন্তর অন্তর ও 16 বছর পর পর দুটি উচ্চ গ্রেড দেওয়া হচ্ছে। বৈঠকে সার্কুল্য বেতন বা পারিশ্রমিক নামের বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে, যেখানে বিদ্যমান বেতন কাঠামো সহ ভাতা সহ আর্থিক ও অনার্থিক কোনো সুবিধাই থাকবে না। সূত্রে আরো জানায়, সচিবালয়ে নিয়োজিত সব পর্যায়ে কর্মকর্তা কর্মচারীর জন্য সচিবালয় ভাতা এবং রেশন সুবিধা চালুর কথা বলা হয়েছে। এদিকে যৌক্তিকতা দেখানো হয়, সচিবালয়ে নিয়োজিত জনবল সরকারের সামগ্রিক কার্যক্রম পরিচালনার মূল চালিকা শক্তি। কাজের গুরুত্ব ও দায়িত্ব ভিন্নতার বিবেচনায় সরকারের বেশ কিছু দপ্তর এরূপ ভাতা দিচ্ছে। এ সময় কল্যাণ সমিতির নেতাদের কাছে কমিশনের সদস্য সাবেক সচিব তাহমিনা বেগম জানতে চান, অন্য কোনো কার্যালয় এ ধরনের সুবিধা দিচ্ছে? জবাবে নেতারা বলেন, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কার্যালয় টিপটপ ভাতা, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি সহ বিভিন্ন বাহিনী, দুর্নীতি কমিশন নিয়োজিত জনবলের জন্য রেশন সুবিধা ও ঝুঁকি ভাতা এবং জুডিশিয়াল ক্যাডারভুক্তদের জন্য বিশেষ ভাতা চালু আছে। বৈঠক প্রতি বছর শান্তি বিনোদনের জন্য 7 দিনের ছুটির প্রস্তাব দেওয়া হলে এটি সমর্থন করে কমিশনের সদস্য সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আলী খান। সমিতির নেতারা আরও জানান, এছাড়া টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বিশেষ ইনক্রিমেন্ট সহ অন্যান্য সুবিধাপূর্ণ বহাল বিদ্যমান বেতন স্কেলের প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় কিংবা কম ব্যবহৃত গ্রেডগুলো বাদ দিয়ে মোট 12টি গ্রেড নির্ধারণ করতে বলা হয়েছে। এছাড়া নববর্ষ ভাতার আর মূল বেতনের 80% নির্ধারণ, স্বাস্থ্য বীমা চালু, কর্মচারীদের করের আওতায় অন্তর্ভুক্ত এবং প্রদত্ত করের ভিত্তিতে একটি নির্দিষ্ট বয়সের পর পেনশন এর প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম উদ্দিন প্রমুখ। তবে আমরা জানতে পারলাম যে এই যে পে কমিশনে সরকারি চাকরিজীবীর পাশাপাশি বেসরকারি যারা প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন তাদেরও হয়তো বা ভাগ্যের চাকা খুলে গেছে। কারণ সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানই পেশাজীবীদের জন্য একীভূত বেতন কাঠামোর প্রণয়ন প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। আর আপনারা জানেন যে নতুন বেতন পে স্কেলে যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ে, তাহলে দেখবেন এদের সংখ্যা আছে হয়তো বা কত 22 লাখ, এবং বাকি প্রায় 4 কোটি লোক বেসরকারি কর্মচারী, এরা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। অর্থাৎ যদি সরকারি চাকরিজীবীদের 22 লাখের পরিবারের বেতন যদি বেড়ে যায় এবং তাহলে 4 কোটি পরিবার কিন্তু নিম্ন স্তরে থেকে যাবে। অর্থাৎ সরকারি বেতন বাড়ার সাথে সাথেই সবকিছুর দাম ঊর্ধ্বগতি হয়ে যাবে এবং বাসা ভাড়া থেকে শুরু করে সকল পর্যায়ে সবকিছুর দাম হাতের নাগারে চলে যাবে। আর যদি বেসরকারি প্রতিষ্ঠানের বেতন বাড়ানো না হয়, তাহলে এই মানুষগুলো অসহায় হয়ে পড়বে এবং ভোগান্তিতে পড়ে যাবে। অতএব এই আলোচনা পর্যালোচনা করে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার শুধু সরকারি কর্মকর্তাদেরই নয়, বেসরকারি প্রতিষ্ঠানেরও বেতন বাড়ানোর পে কমিশনের যে আওতায় তাদের আসতে বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই প্রস্তাবটি আসলে কেমন হয়েছে? অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং আর বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।